বান্ধবীর চাচার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। মানুষ শুনলে কি বলবে? সব কিছু এক মুহূর্তে ওলটপালট হয়ে গেল। নিজের বান্ধবীর চাচার সঙ্গে আমার বিয়ে হয়েছে। কলেজে আমি মুখ দেখাবো কিভাবে? এগুলো ভাবতে ভাবতেই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল তরীর। এই তো কবুল বলার ঠিক সঙ্গে সঙ্গেই বর কোথায় যেন হাওয়া হয়ে গেল। তার খবর নেই। 1 ঘন্টা ধরে বসে আছি, তাকে কখনো দেখিনি। সে ইতালিতে থাকে। যখন আমি গেট দিয়ে প্রবেশ করি, দেখি বর স্টেজে বসে আছে। দেখে পুরোই শট খেয়েছিলাম। জান্নাতের চাচা, এটা ভাবতে অবাক লেগেছিল। তারা এখন বসে আছে শহরের সুনামধন্য এক কমিউনিটি সেন্টারে। এসেছিল বিয়ে খেতে, কিন্তু নিজেই এখন বউ। মাথা নিচু করে বসে আছে তরি। পরনে সিম্পল একটা শাড়ি, যেমন দাওয়াত খেতে গিয়ে মানুষ যেরকম পরে। মাথায় হিজাব। তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। তবে ভুল হবে যদি বলি কেউ নেই। বান্ধবীটা আছে। জান্নাতি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সব কিছু মেনে নিতে বলছে। সে সৎ মায়ের সংসারে থাকে। সেখানে কি জ্বালা! বাবা থেকেও নেই। সৎ মা যা বলে তাই হয়। একটা খারাপ কিছু হলে মানুষ বলে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু আমার মতো অভাগীর সঙ্গে কি কখনো ভালো হয়? বেকুবের মতো চোখ দিয়ে পানি পড়ছিল। অথচ এই চোখের পানি তো কত বছর আগে শুকিয়েছিল। আজ আবার কেন জেগে উঠল? ভাবতেই ঠোঁটের কোণে ভেসে উঠল তাচ্ছিল্যের হাসি। দাওয়াতি অতিথিরাও অবাক। বিয়ে খেতে এসে এমন বদল! যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়েছে। ছেলেটা আজকেই বিয়ে করবে। জেদের কাছে হার মেনে পরিবারের সবাই তরিকে রাজি করালো। সৎ মা তো বরাবরই লোভী। বড়লোক বাড়িতে মেয়ে বিয়ে দিলে অনেক লাভ। এক কথায় রাজি। কেমন করে মেয়েকে রাজি করালো কেউ বুঝলো না। এই তরি, ওঠ। এখন আমাদের যেতে হবে। এখান থেকে যেতে আধা ঘন্টা লাগবে। দাদিমা অনেক ঝামেলা করছে। এখনই বের হতে হবে। মাথা তুলে তরি তাকালো বান্ধবীর জান্নাতের দিকে। জান্নাত আতঙ্কিত চোখে তাকালো। তরির চোখ যেন লাল টুকটুকে। মনে হয় টোকা দিলে রক্ত ঝরবে। আচ্ছা, মেয়েটা কি কাঁদছে? কেন জানি একবার কান্না করলো, চোখের পানি গড়ালো। কিন্তু আর নয়। জানিস জান্নাত, আমি অবাগী, সবখানে ঝামেলা। ঠোঁটের তাচ্ছিল্য হাসি। শোন তরি, জীবনে ওঠা নামা থাকবেই। আর আমার চাচ্চু অনেক ভালো মানুষ। তুই খুব ভালো থাকবি। দাদিমা একটু ঝামেলা করবে, কিন্তু তার কারণ আছে। পরে সব শুনবি। পেছন থেকে জান্নাতের বাবার গলার স্বর ভেসে এলো। জান্নাত, তাড়াতাড়ি আয়। অনেক রাত হলো, দেরি হচ্ছে। তরিকে সঙ্গে নিয়ে আয় বলে তিনি সামনে এগিয়ে গেলেন। জান্নাত তরির হাত ধরে হাঁটতে লাগলো। পেছন থেকে শোনা গেল কয়েকজন মহিলার ফিসফিসানি। জামাই ছাড়া বউ কিভাবে শ্বশুর বাড়ি যাচ্ছে দেখো। আমার তো মনে হয় ছেলে মেয়েটাকে পছন্দ করেনি। ছেলে এত সুন্দর, আকাশের চাঁদ। আর কোথায় কি! মেয়ের হয়তো অনেক লোভী আছে। না হলে স্বামী ছাড়া শ্বশুরবাড়ি যায় কেমন করে? সব কথা কানে এলো। জান্নাত ফিরে এসে মহিলাদের সামনে দাঁড়িয়ে বলল, তোমাদের বিয়েতে দাওয়াত দিয়েছি, খেয়েছেন, এখন গিফট দিয়ে চলে যাও। তোমাদের আর দরকার নেই। গ্রামের সিসি ক্যামেরা এখন শহরে আসে। মহিলারা থমকে গেল। তারা কি গিফট দেবে না? এই মেয়েটা কেমন কথা বলল! জান্নাত তরির হাত ধরে গেটের সামনে এলো। ওখানে বাবা মা টেবিলে বসে হাসাহাসি করছে। অথচ মেয়ের বিদায়ের সময় বাবা মা অনেক কাঁদেন। এখানে কিছুই হলো না। তরি অবাক চোখে তাকালো বাবার দিকে। মনে হলো সে মরে গেলেও বাপের চোখে পানি আসবে না। কত বিয়ে সে দেখেছে। মেয়ে বিদায়ের সময় বাবা কান্না করে, মেয়ে কান্না করে, আর আমার বাবা আসর জমাইছে। চোখাচোখি হলো। বাবা উঠে এসে শুধু বলল, কিছু লাগবে? তরি অবাক হলো। এ কেমন কথা! ইচ্ছে করছিল বলতে, আব্বু, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে রেখে যাচ্ছি, অথচ তুমি আমায় ভালোবাসো না। কিন্তু বলা হলো না। পেছন থেকে সৎ মা এসে বলল, কী রে, তাড়াতাড়ি যা, দেরি হচ্ছে। সবাই বসে আছে তোমাদের জন্য। জান্নাত হাত ধরে গাড়িতে বসালো। তুই যাদের জন্য কষ্ট পাস, তারা তোর জন্য কষ্ট পায় না। এটা তোকে কতবার বলেছি। তরি জানালার বাইরে তাকিয়ে রইল। জান্নাত, তুই ভেতরে আয়। সে ওখানেই থাকুক, দরজার বাইরে।
এ কথা শুনে সবাই একসঙ্গে তাকালো নাজমা চৌধুরীর দিকে। কি হলো, আসো। দাদিমা, ও কিভাবে বাইরে থাকবে? তার বউ, সে বুঝবে। বাবা, তুমি চাচ্চুর কাছে ফোন দাও, আসতে বলো দ্রুত। দিচ্ছি। মা, তুমি এটা বেশি করছো, আসতে দাও। বিয়ের বাড়ি, বাড়িতে লোকজন আসে, সবাই খারাপ ভাববে। খারাপ চাওয়া হওয়া হয়ে গেছে, এখানে ভালো কিছু নেই। ভাবুক। নাজমা, তুমি বেশি করছো। ব্যাপারটা নিয়ে আমরা পরে আলোচনা করব। মা, তুমি ভেতরে আসো। ওই মেয়ে এই ঘরে ঢুকলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। নাজমা, উচ্চস্বরে বললেন তার স্বামী সাইফুল চৌধুরী। তরির ঠোঁটে সেই চিরচেনা তাচ্ছিল্যের হাসি, যে নিজের বাড়িতে অবহেলায় বড় হয়েছে, সেইখানে অন্যের বাড়িতে সম্মান পাওয়া বিলাসিতা। মাথা নিচু করে আঁচলের কোণা ধরে দাঁড়িয়ে আছে সে। তোমার ছেলে দেশে আসার আজ 5 দিন, এর মধ্যে যা ইচ্ছে তা করেছে। কোনো মেয়ে দেখে বলল 72 ঘন্টার মধ্যে বিয়ে করবে। এখন সে মেয়ে কোথায়? অন্য মেয়ে বিয়ে করে নিয়ে এলো। ওই মেয়ে যে নেই, আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলো না। কি হয়েছে এখানে? সাফওয়ান চৌধুরী জয়, ফর্সা গায়ের রং যেন সকালের প্রথম আলোয় মাখা চাঁদের মতো উজ্জ্বল। গায়ে মানানসই ফিটিং কোট, বুক চওড়া, ভরাট কাঁধে পোশাকটা তাকে আরও রাজকীয় করে তুলছে। বাঁ হাতে চকচকে রিস্ট ওয়াচ, আলো পড়লেই ঝিলিক দিয়ে ওঠে। অন্য হাতটা অবলীলায় পকেটে রাখে। আত্মবিশ্বাসী পুরুষের ভঙ্গিমা, চুলগুলো যত্ন করে সেট করা। ঝকঝকে কালো রঙে কপালের ওপর এসে পড়ে আছে সামান্য অংশ, যা তাকে আরও আকর্ষণীয় করিয়ে তুলছে। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, কিন্তু ভিতরে লুকিয়ে আছে এক ধরনের গভীরতা। দাঁড়ালেই চারপাশ স্থির হয়ে যায়, সবাই তাকিয়ে থাকে কেবল তার দিকেই। লম্বায় প্রায় 6 ফুট 3 ইঞ্চি, উঁচু গড়ন। হাঁটার সময় পদক্ষেপের ধীরতা আর কর্তৃত্ব ফুটে ওঠে। ওকে দেখে মনে হয় সুদর্শন, সুশৃঙ্খল আর মার্জিত পুরুষের নিখুঁত প্রতিচ্ছবি। তার বরের বেশে থাকা কথা ছিল, কিন্তু না, সে কোট প্যান্ট পরেছে। তুই এসেছিস? তোর মা তোর বউকে ভিতরে আসতে দিচ্ছে না। আর কি জন্য তুই 72 ঘন্টার মধ্যে বিয়ে করছিস, তার কৈফিয়ত চাইছে। আচ্ছা, সেই প্রশ্নের উত্তর পরে দেব। জান্নাত, তুমি ওকে উপরে নিয়ে যাও। ঠিক আছে চাচ্ছু। আরে দাঁড়া। দুজনকে একটু মিষ্টি মুখ করে ঘরে তুলি, বললেন জয়ের চাচি। ঠিক আছে চাচি, দ্রুত যা করার করো। রুনা বেগম মিষ্টি পানি মুখে দিয়ে একটা চেন গলায় পরিয়ে বরণ করে ঘরে তুললেন। নাজমা চৌধুরী মুখ দিয়ে কোনো শব্দ করলেন না, ছেলের সামনে কিছু বলতেও পারলেন না। তরিকে ভিতরে নিয়ে গিয়ে ডাইনিং রুমে সোফায় বসিয়ে রুনা বেগম জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি মা? নওশীন ইসলাম তরি। মাশা আল্লাহ। তোমরা কয় ভাই বোন? এক ভাই এক বোন, আমি বড়, ভাই ছোট। জয় বলল, চাচি, পরে কথা হবে। জান্নাত, ওকে রুমে নিয়ে যাও। জান্নাত তরিকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো নিজের রুমে। তা আম্মু, তুমি কি যেন জানতে চাইছিলেন? বলেন, আমি বলছি। সাইফুল চৌধুরী বললেন, তোর 72 ঘন্টার মধ্যে বিয়ে করার কারণটা জানতে চাই। আমার বউ লাগবে 72 ঘন্টার মধ্যে, এই জন্য বিয়ে করেছি। আর কিছু শুনতে চাইলে বলুন, আমি রাজি আছি বলতে। এখানে ছোট বড় সবাই আছে, মুখটা একটু সামলে কথা বলো। সাইফুল চৌধুরী, আমি তো এখনও মুখ খুলিনি, আপনি সামলানোর কথা বলছেন কেন? ঠোঁটে তার বাঁকা হাসি। তোমরা সবাই যে যার মতো খাবার খেয়ে সবার রুমে যাও। নাজমা চৌধুরী, ভাবি, আমি সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ খাবে না, সবাই বাইরে খেয়ে এসেছে, শুধু তুমি আসো। তুমি আসো। রুনা বেগম, খাবো না আমি, রুমে গেলাম। এই ঠোঁটকাটা ছেলের সামনে থাকবো না, নিচু স্বরে বললেন তিনি, জয়ের দিকে একবার তাকিয়ে। মহিলা সব সময় তার অভিজাত্য ধরে রাখার চেষ্টা করেন। আম্মু, আম্মু, আর কিছু শুনে যাও। আমি বলবো। তোমার প্রশ্ন শেষ হয়নি, তুমি তো কিছুই জিজ্ঞাসা করনি এখনো। আম্মু, প্লিজ শুনে যাও। এবার একটু শব্দ করে হাসলো। বাবা, তুমি কিছু বলবে? না হলে আমি যাই, আমার আবার রাতে কাজ আছে, নতুন বিয়ে করেছি। না, আমি কিছু বলবো না, তুমি যাও রুমে, কালকে তোমার সাথে বোঝাপড়া হবে। বলে সাইফুল চৌধুরী চলে গেলেন রুমে। তার দিকে তাকিয়ে জয় ঠোঁট কামড়ে নিজের হাসি চেপে রেখে নিজের রুমে চলে গেল। জান্নাত ফ্রেশ হয়ে এসে তরিকে পাঠালো ফ্রেশ হতে। নিজের জামা দিল যাতে গোসল করে আসে।
তরি তার কথা মতো ওয়াশরুমে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে বিড়বিড় করে বলল, মা, তুমি কেন আমাকে তোমার সাথে নিয়ে গেলে না? জানো মা, এই পৃথিবীটা অনেক নিষ্ঠুর। আমি একটু ভালো থাকতে চাই মা। তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাতে চাই। কত রাত গেল মা, আমার চোখ ভরে ঘুমাতে পারলাম না। আমাকে কি একটু ভালোবাসা যায় না মা? কেউ আমাকে ভালোবাসে না। আমি বুঝতে পারছি মা, সামনে আমার ভয়ঙ্কর দিন আসছে। আমার শখের বয়সে আমি কারো বোঝা হয়ে যাচ্ছি বলেই। বলতে বলতে হু হু করে কেঁদে উঠল তরি। জান্নাত আসবো? জান্নাত দরজার কাছে গিয়ে দেখে জয় দাঁড়িয়ে আছে। চাচ্চু তুমি? আসলাম তোমাকে দেখতে। তুমি ফ্রেশ না হয়ে আমার রুমে এসেছো, ব্যাপারটা হজম হচ্ছে না। 5 দিনে একদিনও আসো নাই, আর তুমি বাইরে থেকে এসে আগে ফ্রেশ হও। আর আজকে ব্যাপার কি? তোমার শেরওয়ানি কখন বদল করলে? ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো জান্নাত। জয় জান্নাতের দিকে তাকিয়ে রুমের ভেতরে খাটের ওপর বসে পড়ল। তারপর বলল, একটা কাজ ছিল ইম্পর্টেন্ট, সেখানে শেরওয়ানি পরে গেলে চলবে না। ওটা কমিউনিটি সেন্টারে বদল করেছি। এখন আসলাম তোমাকে একটু দেখি। 20 মিনিট আগে তোমাকে দেখেছি বলে চারপাশ নজর ঘুরালো। চাচ্চু, আমার কি তোমার গাধা মনে হয়? কোথাও লেখা আছে? নিজের গায়ের দিকে তাকিয়ে ইশারা করলো তরি। তুমি যেটা ভাবছো সেটা না। আমি যাই, হেসে বলল জয়। তখনই ওয়াশরুমের দরজা খুলে তরির মাথা বের হলো। জয়ের সঙ্গে তরির চোখাচোখি হলো। তরি মাথা বের হতে যতটা সময় লাগলো, তার চেয়েও কম সময়ে সে আবার দ্রুত মাথা ভেতরে ঢুকিয়ে দিল। ঠাস করে দেয়ালের সাথে ধাক্কা লাগলো। মুখ দিয়ে বের হলো, আহ! জয় ও জান্নাত দুজনেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। জয় জান্নাতকে বলল, দেখো, মনে হয় মাথায় আঘাত লেগেছে। সে কি দেখে ভয় পেল। তোমাকে আমি কি করছি? জান্নাত ওয়াশরুমের দরজার কাছে গিয়ে ডাকলো, তরি, বের হও। ব্যথা পেয়েছিস? আমি একটু পরে বের হব, ব্যথা পাইনি। চাচ্চু, তুমি যাও, ও তোমার কারণে বের হচ্ছে না। আমি কি ভূত খাইতে এসেছি তাকে? ঠিক আছে, গেলাম, আর আসছি না। আচ্ছা যাও, তোমার আসার দরকার নেই। আর কি জন্য এসেছিলে এগুলো আমি ভালোভাবে বুঝি। জান্নাত কিছু কটু হাসি দিয়ে আবারও বলল, আর তুমি বিদেশ যাবে কবে? দেখি কবে যেতে পারি। বলে জান্নাতের মাথায় টোক্কা দিয়ে চলে গেল। নিজের রুমে যেতে যেতে গুনগুন করে উঠল, বউ সারিয়ে বিদেশে গেলে ফিরে আইসা বউ পাইবা না। ঠোঁটের সেই বাঁকা হাসি, যেটা তাকে মারাত্মক সুন্দর লাগে। তরি, তোর জন্য আমি খাবার আনতেছি, তুই একটু ওয়েট কর। না জান্নাত, আমাকে জোর করিস না প্লিজ। এখন কিছু খেতে পারবো না, একটু ঘুমের প্রয়োজন। ঠিক আছে, আয়, তোকে চাচ্চুর রুমে রেখে আসি। তরি চমকে জান্নাতের দিকে তাকালো, তারপর বলল, তোর সাথে থাকি? আজকে আমার মনের অবস্থা কেমন তুই তো জানিস। আমার সব কিছু মেনে নিতে একটু সময় লাগে। আমি বাস্তবতা বুঝি, অন্য 5টা মেয়ের মতো নই, শুধু আজকের রাতটুকু। ঠিক আছে, আমি ছোট দাদিমাকে বলে আসি। ঠিক আছে জান্নাত, আমার রুমে আসো তো একটু। জয়ের কণ্ঠ শুনে তরি ব্যালকনিতে দৌড়ালো। জান্নাত একবার তাকিয়ে বাইরে এসে জয়কে বলল, কী জন্য ডাকছো? আমার কোটটা একটু গুছিয়ে দিয়ে রাখো। জান্নাত রুমে গিয়ে কোটটা গুছিয়ে আবার নিজের কক্ষেই ফিরে এলো। তখন জয় আবার ডাকলো, আমার জন্য 1 কাপ কফি দিয়ে দিতে বলো। জান্নাত কাজের মহিলাকে বলে কফি পাঠাতে চাইলো। আসার আগে জয় আবার ডাকলো, চাচ্চু, তুমি আবার আমাকে ডাকবে না। আমি ঘুম আসবো, অনেক ক্লান্ত। আমি তোমাকে কাজের জন্য ডাকছি। জান্নাত হেসে বলল, বুঝেছি, আর এটাও শুনে রাখো, তোমার বউ আজকে আমার কাছে থাকবে, তাই আর আমাকে ডাকবে না। বলে সে নিজের রুমে এসে দরজা বন্ধ করে নেয়। তরিকে নিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে জয়ের অবস্থা বেহাল দশা। আমার ভাতিজি আমার চেয়েও 1 লাঠি উপরে। তো কি করব? বউ ছাড়া আর একটা রাত কাটাই। তরির খুব সকালে ঘুম ভাঙল, কিন্তু কোথায় যাবে এই ভাবনায় রুমে বসে সময় কাটালো। ঘড়ির কাঁটা 7টা বাজলে উঠে দরজা খুলে রুম থেকে বের হলো। মানুষের বাড়ি বেশি দেরি করলে কেমন হয়? তার বাড়িতে সব কাজ নিজেই করত। এই সব চিন্তা মাথায় নিয়ে কিচেনের রুমে এসে উপস্থিত হলো। দেখে 2টি মহিলা সকালের কাজ করছে। তরিকে দেখে তার শাশুড়ি বললেন, বৌমা, তুমি এত সকালে উঠেছো কেন? আসলে আমার অনেক আগেই উঠে যাওয়ার অভ্যাস, তাই। তরি বিনীতভাবে বলল, ঠিক আছে, তুমি রুমে যাও, পরে ডেকে নেব।
সমস্যা নেই, আমি এখানেই থাকি, কাজ করি। তরির মনে ভালো লাগলো। মহিলাটি কত স্নিগ্ধভাবে কথা বলল। কাজ না করলে কেউ খেতে দেয় না। তার মা তো এই কথাই বলতো। সে কাজ করলে খাবার পেত। মনে মনে ভাবলো, আর হ্যাঁ, তুমি আমাকে চাচিমা বলে ডেকো। জয় এই নামে ডাকে আমাকে। রুনা বেগম বললেন, ঠিক আছে, আমিও তোমার সাথে একটু কাজ করব, ভালো লাগবে। রুনা বেগম সম্মতি দিল। ডাইনিং রুমে ব্রেকফাস্ট টেবিলে সবাই উপস্থিত। তরিসহ কাজের মহিলারা খাবার সেট করছে। তখন নাজমা চৌধুরীর বোন নাসিমা বেগম বললেন, তা মেয়ে, কখনো ভেবেছিলে এই বাড়ির বউ হবে? তরি একবার চোখ তুলে তাকিয়ে আবার নিচু করে রাখলো। টেবিলে নাজমা ও রুনা বেগম বসে আছে। তরির কি উত্তর দেবে তা সে জানে না। নাসিমা আরও বলল, আপা, এই মেয়েটাকে বাড়ির কাজের মেয়ে হিসেবে রেখে দাও। একজনকে বাদ দিও আর একে রাখো, কাজে লাগবে। এই মেয়ে কাজ করে খাবে। রুনা বেগম কিছু বলার আগেই পেছন থেকে এক কণ্ঠস্বর ভেসে উঠল, খালামণি। জয়ের কণ্ঠ যেন দেয়াল চাপিয়ে দিল। সবাই চমকে পিছনের দিকে তাকালো। তরি ভয়ে কেঁপে উঠল। জয় বলল, তোমার সাহস কি করে হয় আমার ওয়াইফকে এইভাবে অপমান করার? আমি তোমাকে সেই অধিকার তো দেইনি যে তুমি যেভাবে পাবে সেভাবে অপমান করবে। আম্মু, তোমার সামনে আমার ওয়াইফকে তোমার বোন এভাবে অপমান করে কি করে? ঠিক আছে, তোমাদের আর কিছু বলার দরকার নেই। আমি রেজওয়ান চৌধুরী জয়। আমার ওয়াইফ মিসেস তরি চৌধুরীকে আজ থেকে কেউ এভাবে কথা বলবে না। যদি পরের বার এমন ঘটে, আমি আমার বউকে নিয়ে চলে যাব এই বাড়ি থেকে। কথাটা সবার মাথায় ঢুকিয়ে দিলেন জয়। জয়ের চিল্লিয়ে ওঠার কারণে ডাইনিং রুমে সবাই উপস্থিত কেউ কিছু বলার সাহস করল না। সবাই জানে এই ছেলে যেমন হাসাতে পারে তেমন মানুষকে আবার কাঁদাতেও পারে, তার দ্বিগুণ। জয় জান্নাতের দিকে তাকিয়ে বলল, তুমি ওকে রুমে নিয়ে যাও ব্রেকফাস্ট সহ। ওখানে খাওয়া দাওয়া করে নিচে আসার দরকার নেই আমি না বলা পর্যন্ত। তরি অবাক চোখে জয়ের দিকে তাকিয়ে রইল। জীবনে প্রথম কেউ এইভাবে তার হয়ে কথা বলছে। স্বপ্ন নাকি সত্য? জান্নাত হাত ধরতে তরি চমকে উঠল। নিজেকে সামনে নিয়ে জান্নাতের সঙ্গে উঠে গেল। নাজমা চৌধুরীর অগ্নি চোখে তাকালেন তরির দিকে। মনে মনে বলল, আমি এত সহজে মেনে নিব না এই মেয়েকে, কিছুতেই না। দুপুর 12টা। জয় রুমের সোফায় বসে আছে। টেবিলের ওপর পা রেখে তার রুমে কি হচ্ছে দেখছে। তার বন্ধুরা এসেছে 3জন ফুল নিয়ে বাসর ঘর সাজাতে। তারা সাজাচ্ছে রাফি, হৃদয় আর রাসেল। আমি তোমাদেরকে মানা করলাম এগুলো করিস না। আমার বাসর হবে না রে। এই মেয়ের কাছে গেলেই ভয় পায়। কালকে রাতে জান্নাতের রুমে 5বার গিয়েছিলাম। সে ব্যালকনিতে দৌড়ায়। আর তোরা কিভাবে বাসর ঘর সাজাস? হবে না রে। আমার টাকা নষ্ট করিস না। রাফি হেসে বলল, তুই যেভাবে বিয়ে করছিস আন্টি শুনলে হার্ট অ্যাটাক করবে। মুখ খুলবো নাকি? শোন সবাই। জয়, তুই কি মুখ খুলবি? তোর আগে আমি বলছি, আমার তো বউ লাগবে, তার জন্য বিয়ে করতে হবে। আর তোরা তাড়াতাড়ি আমার রুম থেকে বের হ। আমি একটু রূপচর্চা করব। আজকে কিন্তু একটা স্পেশাল দিন, সে কথা ভুলিস না। লাজুক হেসে কথাটা বলল। রাফি, তুই যে রূপচর্চা করিস, ভাবি যদি দেখে হার্ট অ্যাটাক করবে আমি শিওর। আবার টেনশন হচ্ছে তুই না রূপচর্চা করতে করতে রাত শেষ করিস, তারপর বাসর আর হবে না। হা হা হা। রাফির কথা শুনে রুমে সবাই হেসে উঠল। জয়, শালা, আমি রূপচর্চা করি বলেই মেয়েরা লাইন ধরে দাঁড়ায়, আর তোরা মেয়ে দেখলেই কুকুরের মতো জিহ্বা বাইর করিস। হা। রাফি মুখ ভার করে বলল, তুই আমাদের সাথে থাকলে কোনো মেয়ে তাকায় না, কিন্তু জানিস তুই না থাকলে মেয়েরা আমাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। জয়, ও মামা, তাই নাকি? ঠিক আছে, একদিন আমি মাস্ক পরে থাকবো। তারপর তোরা 3জন আমার সামনে দিয়ে চলে যাবি যেখানে মেয়েরা বেশি থাকবে। আমি তখন দেখব কোন মেয়ের রুচি দুর্ভিক্ষ পড়েছে যে তোদের দিকে তাকাবে। হা হা। জান্নাত, চাচ্চু আসবো? জয়, হ্যাঁ আসো। আজকে আমার ঘরে কি জন্য? জান্নাত, কালকে আমি বলেছিলাম তাই তুমি আজকে আমাকে বলতেছো? জয়, মা, কালকের ওই দুঃখের কথা তুলো না প্লিজ। জান্নাত, কিসের দুঃখ? আর তুমি তো আমাকে ডাকছিলে। জয়,
কিসের দুঃখ সেটা না বলি, ওই যে লাগেজটা আছে সেটা নিয়ে যাও, তোমার বান্ধবীর সব জিনিসপত্র ওখানে। হাত দিয়ে ইশারা করলো। জান্নাত। দাদিমা ছোট দাদির ধারায় গয়না পাঠিয়েছেন আর বলেছেন এগুলো পরে যেন বিকেলে রেডি হই। জয়। ঠিক আছে, এগুলো নিয়ে যাও। কী লাগে দেখো। জান্নাত। আচ্ছা, তবে একটা কথা, এই যে চাচ্চুরা ঘর সাজাচ্ছে, আমাকে কিন্তু ভাগ দিতে হবে, টাকা না দিলে বউ নিয়ে আসবো না। রাসেল। আমরা কি জন্য দেব? তোমার চাচ্চুই দেবে, তার কাছ থেকে নিও আলাদা করে। জয়। মা, ওরা যা চাইবে আমি তোমার হাতে দেব, তাও তুমি দুঃখের কথা বলো না। জান্নাত। চাচ্চু, তোমার দুঃখের কথা কোনটা আমি শুনতে চাই। রাফি হেসেও বলে উঠল, আরে ওর দুঃখের কথা বোঝো নাই ওর। রাফির কথা শেষ হওয়ার আগেই জয় বলে উঠল, তুমি যাও, ওরা ফাজলামি করছে, তুমি তাড়াতাড়ি রেডি হও। জান্নাত। ঠিক আছে বলে জান্নাত ল্যাগেজ নিয়ে চলে গেল। রাসেল। মামা, তুই কাকে তাড়াতাড়ি রেডি হতে বললি? তোমার তো দেখি ধৈর্য শেষ হয়ে আসছে নাকি? হা। জয়। তোদের হাতে 30 মিনিট দিলাম, এই 30 মিনিটের মধ্যে কাজ শেষ না করলে চলে যাবি আমার রুম থেকে। বলে জয় চলে গেল মায়ের কাছে। রাফি। তোর বাসর আজকে আমি করাইতেছি। এ কি বলল শুনলি না? আমরা নাকি মেয়ে দেখলে কুকুরের মতো জিহ্বা বাইর করি। শালা কয় কি, দেখি তুই বাসর কিভাবে করিস। বলে একটা শয়তানি হাসি দিল। রাসেল। সেটা না হয় করব, কিন্তু তুই হারামি কি জন্য করলি? ও না থাকলে মেয়েরা আমাদের দিকে তাকায়? কই, আমি তো কখনো দেখলাম না। রাফি মুখটা থমথম করে জবাব দিল, তাড়াতাড়ি কাজ শেষ কর, না হলে টাকা পাবি না। জয়। আম্মু আসবো? মা। আমার আর তোমার প্রয়োজন আছে? তুমি তো নিজের ইচ্ছামতো সব কিছু করতে পারো, তবে কী জন্য আমার কাছে আসছে? তিনি বিছানায় বসেই কথাটা বললেন, পা বিছানার ওপরে মেলে দিয়ে। জয় এগিয়ে গিয়ে মায়ের পায়ে মাথা দিয়ে শুয়ে পড়ল। আম্মু, আমি জানি তোমার খারাপ লাগছে, কিসের জন্য লাগছে সেটাও আমি জানি। এখন তোমার জন্য কিছু করতে পারছি না। যদি কখনো কষ্ট দিয়ে থাকি তাহলে সরি আম্মু। আমি তার সম্পর্কে যা শুনেছি, মেয়েটার মা নেই, যে আছেন তিনি সৎ মা। তোমার তো ধারণা আছে সৎ মা কেমন হয়। আমি যে তোমার কাছে মাথা রাখি, তার কিন্তু সেই জায়গাটা নেই, জানো আম্মু? এই স্থানটা কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। তুমি সব কিছু বোঝো, জানো। তুমি তার সঙ্গে মেশো, আমি জানি তুমি 1 পা এগোলে সে 2 পা এগিয়ে আসবে। তুমি তাকে জান্নাতের জায়গা থেকে দেখো, যেমন জান্নাতের মা নেই, সে কেমন আছে আর এই মেয়েটা কেমন আছে, পার্থক্য বুঝতে পারবে। তুমি আমাদের জন্য দোয়া করো, যাতে আমাদের জীবনটা সুখময় হয়। আর শেষ কথা, তোমার খুব ইচ্ছা ছিল তোমার বোনের মেয়ে দিয়ে আমার বিয়ে দিতে। এই জন্যই হয়তো তোমার অভিমানটা একটু গভীর। হ্যাঁ, দিতে চাইছিলাম। তুমি যখন বললে তোমার মেয়ে পছন্দ আছে, আমি তোমার পছন্দকে প্রাধান্য দিয়েছি। কিন্তু সেই মেয়ে যখন চলে গেল, তুমি তো আমাকে জানাতে পারতে। তবুও তো একটা সুযোগ ছিল তোমার সঙ্গে সিনহার বিয়ের। আম্মু, আল্লাহ কপালে যা রেখেছেন তাই হয়েছে, এখানে কারো কোনো হাত নেই। প্লিজ আম্মু, অন্তত তাকে যেন কেউ অপমান না করে। সাইফুল চৌধুরী বললেন, আমি বলি জয়, তোর মাকে একটু সময় দে। অতীত ভুলে যাওয়া এত সহজ নয়, আমরা সবাই জানি। নাজমা, তুমি সব কিছু স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করো। অতীত নিয়ে ভাবলে চলবে না, বর্তমানটা নিয়ে থাকো। আমি ভেবে দেখব। চলো, সবাই খাওয়ার সময় হয়েছে। সন্ধ্যার পরে সেই মুহূর্ত, চারপাশে যেন অন্যরকম আবেশ। আকাশে লালচে আভা মিলিয়ে গিয়ে ধীরে ধীরে নেমে আসছে রাতের নরম অন্ধকার। বাতাসে হালকা ঠান্ডা, চারদিকে নিস্তব্ধতা, মাঝে শুধু ঝিঝি পোকার ডাক। বাড়ির উঠোনে মিটমিট করে জ্বলছে কিছু বাতি। আলো আঁধারি খেলায় পরিবেশটা আরও মায়াবী হয়ে উঠেছে। তরি এসে দাঁড়ালো রুমে, কফি রঙের আভিজাত্য ভরা জামদানি শাড়ি গায়ে, যার নকশা টিমটিমে আলোয় যেন জীবন্ত হয়ে উঠেছে। চুলগুলো কোমল ঢেউ খেলানো, হাঁটুর একটু উপর পর্যন্ত নেমে আসা খোলা চুলে যেন সন্ধ্যার হাওয়া মিশে গিয়েছে। কানের পাশে গুজে রাখা টকটকে লাল গোলাপ আলোর আভায় যেন আরও উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করছে। আঁচলটা মাথায় তোলা, যাকে দিয়েছে এক অনন্য মর্যাদা ও শালীনতার ছোঁয়া।
তার গায়ের রং উজ্জ্বল ফর্সা, উচ্চতায় প্রায় 5 ফুট 5 ইঞ্চি। সেই নীরব সন্ধ্যায় আবেশে দাঁড়িয়ে থাকা তাকে যেন মনে হচ্ছিল আলোর ভেতরে থেকে নেমে আসা কোনো পরী, যাকে দেখে চোখ সরানো দায়। জানিস, আজকে চাচ্চু তোকে দেখলে আমার তো মনে হয় পাগল হয়ে যাবে। তুই সব সময় আমার প্রশংসা একটু বেশি করিস। আমি অত আহামরি কিছু না। তখনই রুনা বেগম রুমে ঢুকে বললেন, এখানে 1 মগ দুধ আছে, এটা তুমি এখনই খেয়ে নাও বৌমা। চাচিমা, আমার দুধ তেমন পছন্দ না। এভাবে বললে হয় না মা, আজকে অন্তত পক্ষে খেয়ে নাও, এটা নিয়ম। তোরে চুপচাপ দুধটা খেয়ে নিল। জান্নাত, তুমি চলে আসো, আমি জয়কে পাঠিয়ে দিচ্ছি, বলে রুনা বেগম চলে গেলেন। দোস, অল দ্য বেস্ট, টাটা। আজকে চাচ্চু আমাকে দেখতে যাবে না, হ্যাঁ। তুই থাক, যাস না, আমি আসছি, বাই, বলে জান্নাত চলে গেল। তরি এবার চারপাশ নজর দিয়ে রুমটা দেখতে শুরু করলো। প্রথমেই চোখ পড়ে সোনালি ঝাড়বাতি নরম আলো। সেই আলোয় পুরো ঘরটা যেন রাজপ্রাসাদের মতো ঝলঝল করছে। মাঝখানে রাখা বিশাল কিং সাইজের বেড, সাদা সিল্কে চাদরে মোড়া, তার ওপর ছড়িয়ে আছে লাল গোলাপের পাপড়ি। চারদিকে ক্যানোপির জাল ঝুলছে বাতাসে, যা ঘরটাকে আরও রহস্যময় আর রোমান্টিক করে তুলছে। মেঝেতে নরম পার্সিয়াল কার্পেট, দেয়ালে হালকা কারুকাজ, আর জানালায় গাঢ় মেরুন সাটিনের পর্দা। একপাশে ছোট টেবিলের ফল সাজানো। সব মিলিয়ে ঘরটা যেন এক অভিজাত্য স্বপ্নপুরী, যেখানে সৌন্দর্যের সঙ্গে মিশে আছে রাজকীয় মর্যাদার আবেশ। ঠিক তখনই দরজার খোলার শব্দ হলো। তরির বুকটা ধুক করে উঠল। পিছনে ঘুরে সে দেখল জয় এসেছে। আসবো? চলবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।